আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রেডিট অপারেশনে আপনাদের এটা আমরা সেকেন্ড ক্লাস নিচ্ছি। সেকেন্ড ক্লাসে প্রথম ক্লাসে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। আমরা যদি রিকল করতে পারি, ব্রড কোয়েশ্চেন, সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার, পার্থক্য এবং কেস স্টাডি, ম্যাথ রিলেটেড ইস্যুসগুলি সাধারণত থাকে। অর্থাৎ 5 ধরনের কোয়েশ্চেন নিয়ে আপনাদের ক্রেডিট অপারেশন সাবজেক্টটা মোটামুটি গোছানো। তো এই এই পার্টগুলিতে ক্রেডিট ভাইয়া অপারেশনে যেমন অনেকে অন্য তো অনেক। অনেকে তো আমরা আজকে প্রথম ক্লাস করছি। যেমন আমি আছি আজকে প্রথম ক্রেডিট অপারেশনে। আচ্ছা, ক্রেডিট অপারেশনে আমাদের এর আগে একটা ক্লাস হয়েছে কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে। হ্যাঁ, তো যিনি ক্লাস পান নাই আমাকে একটু পার্সোনালি নক দিবেন। আমি ওই রিডিং ম্যাটেরিয়ালস আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি আপনাকে একটু দিয়ে দিব, ঠিক আছে? যিনি ক্লাস পান নাই আর কি, প্রথমটা ওইটাতে আমরা আসলে ডিটেল কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে এবং কোর্স প্ল্যান নিয়ে কথা বলেছি। তো ওই কোর্স প্ল্যানের একটা জায়গায় আমরা আসলে কভার করেছি যে যেহেতু এবার ম্যাথ আছে এবং ক্রেডিট অপারেশনের ম্যাথটা আপনাদের জন্য সবচেয়ে ফ্লেক্সিবল, কারণ ক্রেডিট অপারেশনে ম্যাথ আসার অনেক জায়গায় সুযোগ আছে। সো যে যে জায়গাগুলিতে ম্যাথ থাকবে সেই ম্যাথগুলি আমরা প্রিপারেশন নিলে ক্রেডিটের ম্যাথের ঝামেলাটা থাকে না অত কিছু। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড করলে ব্রেক ইভেন পয়েন্ট থেকে এবার ম্যাথ আসবে আপনাদের একটা স্পেসিফিক একটা ম্যাথ করলে ওই ম্যাথটাই কমন পড়বে। তারপর আমরা 2টা বা 3টা ম্যাথের প্রিপারেশন নেওয়ার প্ল্যান করেছি 2বার এই বছর। আর ম্যাথের বাহিরে যেহেতু সিঙ্গেল কোয়েশ্চেনের পার্ট আছে, পার্থক্যের পার্ট আছে, আমরা ব্রড কোয়েশ্চেনের পড়তে হবে, কেস স্টাডি পড়তে হবে। আমরা একটু ফাউন্ডেশনের জায়গাটা একটু ক্লিয়ার করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যাব। প্রত্যেকটা চ্যাপ্টারে ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোট, সিঙ্গেল কোয়েশ্চেন, সকল কিছুকে আমরা একসাথে কভার করব। তবে ক্রেডিট অপারেশনের কোর্সটা আমার কাছে যারা করছেন বা আমাদের সাথে যারা আছেন, এটি কিন্তু একটু বড় হবে। কোর্স বড় হবে মানে কিছু জায়গা আমার ফান্ডামেন্টাল ইস্যুর কারণে আমি একটু বড় করব, একটু মানে বিস্তারিত আলোচনা করব। সো ধরেন অন্য অনেক জায়গায় আমি দেখেছি 3টা 5টা 6টা ক্লাস দিয়ে শেষ করে ফেলে, একটান দিয়ে কোথা থেকে কোথায় জানিয়ে এসে শেষ করে। আমার সাথে আসলে এটা হবে না। আবার এখানে আমরা একটু লম্বা ডিসকাশন করব, বিকজ ক্রেডিটটা আমার লিগ্যাসি সাবজেক্ট। লিগ্যাসি সাবজেক্ট মিন্স হচ্ছে এটা আপনাকে মানে ফর দ্য টাইম বিং এটা আপনাকে আলাদা এডিশনাল সার্ভিসও প্রোভাইড করবে। এখানেই ক্রেডিট শেষ না। আপনি যখন ব্যাংকিং অ্যাক্টিভিটিতে থাকবেন, আপনার এই শুধু ডিপ্লোমা পরীক্ষার পরেও আপনার ব্যাংকিং অ্যাক্টিভিটিতে কিন্তু ক্রেডিটটা প্রয়োজন হবে। সেজন্য আমি আমাদের ডিসকাশনে অ্যাটলিস্ট একটু ফাউন্ডেশনটাকে কভার করার চেষ্টা করব, মানে যতটুকু সম্ভব হয়। পুরোটুকু হয়তো সম্ভব হবে না, কিন্তু যতটুকু সম্ভব হয় আমি ফাউন্ডেশনটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। আর ম্যাথ অন্যান্য জায়গায় যে যে ইস্যুসতে যেখানে যেখানে আপনাদের যতখানি মানে ইনভলভমেন্ট থাকা দরকার, আই উইল কভার অল দিস থিংস। সো আমরা স্টার্ট করছি। প্রথমে স্টার্ট করছি ক্রেডিট বলতে কি বোঝায়। ক্রেডিট বলতে কি বোঝায় এবং বিভিন্ন ধরনের ক্রেডিট ফ্যাসিলিটিসটা আমাদের ব্যাংক বর্তমানে কাস্টমারদের কোন কোন ক্রেডিট ফ্যাসিলিটিসটা দেয় সেটা নিয়ে আলোচনা করব। এটা এমন প্রশ্ন, পৃথিবী উল্টায় গেল এই প্রশ্ন থেকে, 1 নম্বর প্রশ্ন থেকে পরীক্ষা প্রশ্ন হবে না এই কথাটা কেউ বলতে পারবে না। মানে এই 1 নম্বর প্রশ্ন থেকে পরীক্ষায় মিনিমাম 10 নম্বর কমন পড়বে মিনিমাম। কিন্তু কোন ফরম্যাটে কমন পড়বে আই এম নট শিওর। পার্থক্য আকারে আসতে পারে, একটু পরে আমরা গেলে দেখবেন আপনারা পার্থক্য আসতে পারে, সিঙ্গেল ডেফিনেশন আসতে পারে, ব্রড কোয়েশ্চেন আসতে পারে, ইভেন তো কেস স্টাডি আসতে পারে। প্রত্যেকটা পার্টের জন্য এই কোয়েশ্চেনটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, শুধুমাত্র ম্যাথ ছাড়া ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এই প্রশ্নটা একটু ভালো করে পড়বো। এটা আমার একদম ক্রেডিটের ফাউন্ডেশন ফাউন্ডেশন কোয়েশ্চেন। প্রথমে আমরা ক্রেডিট নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ ক্রেডিট? ক্রেডিট, হোয়াট ইজ ক্রেডিট, এটা পরীক্ষা আসে না। ক্রেডিট মানে রেফার্স টু এ ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট হোয়ার এ লেন্ডার, লাইক এ ব্যাংক, লেন্ডার মানে যিনি ঋণ প্রদান করেন, প্রোভাইডস আ বরোয়ার উইথ মানি or access to funds that they promise to repay later, usually with interest। তাহলে ক্রেডিট হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে লেন্ডার বড়োয়ারকে স্পেসিফিক কোনো একটা ফান্ড অথবা স্পেসিফিক কোনো একটা একটা এক্সেসেবল ফান্ড দিয়ে রাখে। যদি এই বড়োয়ারের ফান্ডটা বা এক্সেসেবল এই ফান্ডটা বড়োয়ার উইথড্র করে, তাহলে সেটা একটা নির্দিষ্ট সময় পর তাকে রিপে করতে হয় এবং এই রিপেটা অবশ্যই ইনক্লুডিং ইন্টারেস্ট সহ করতে হয়। এই প্রসেসটা যে জায়গাটা জড়িত থাকে সেই জায়গাটাকে বলা হয় ক্রেডিট। আমার ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে 2টা লাইন বলেছে, 2টা ওয়ার্ড বলেছে। একটা হচ্ছে
আমি যদি আবার পড়ে যাই, ক্রেডিট রেফার্স টু ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট হোয়ার এ লেন্ডার লাইক এ ব্যাংক, আমাদের কথা বলছে, ব্যাংক যে ঋণ দেয়, প্রোভাইডস আ বড়োয়ার, যিনি ঋণ গ্রহীতা তাকে দেয়, উইথ মানি, টাকা দেয়, অর অ্যাক্সেস টু ফান্ড, এই কথাটার মানে কি? কেউ কেউ বলতে পারবেন অ্যাক্সেস টু ফান্ড এই কথাটার মানে কি? এনিওয়ান? এটা কি ব্যাংক গ্যারান্টির কথা ইউজ বলেন ভাইয়া? করার একটা অপরচুনিটি দেয় ওডির মতো। ওডির মতো একটা, মানে একটা লিমিট দেয়, সোজা কথা, রাইট? একটা লিমিট জি। দেয়। এক, কিছু জায়গায় যেমন আপনি গাড়ি কিনতে চাচ্ছেন, আপনার গাড়ির জন্য 2 লাখ টাকা লাগবে, এই 2 লাখ টাকা দিলে উইথ মানি দিয়ে। আবার আপনি একটা ওডি নিবেন, ওভারড্রাফট লিমিট নিবেন, আপনাকে একটা লিমিট দিয়ে দিবে 5 লাখ টাকা। এখন আপনি যদি 5 লাখ টাকা উইথড্র করেন তাহলে 5 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে। 5 লাখ টাকা যদি উইথড্র না করে 1 লাখ টাকা করেন তাহলে 1 লাখ টাকার ইন্টারেস্ট দিতে হবে। এই যে একটা লিমিট দিয়ে দেয়, এটাকে বলা হয় এক্সেস টু ফান্ড, একটা লিমিট দেওয়া। তাহলে স্পেসিফিক ফান্ড অথবা এক্সেস টু ফান্ড দিয়ে সেইটা যদি নির্দিষ্ট সময় পরে রিপেমেন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট সহ করার প্রসেসটাকে ক্রেডিট বলা হয়। ক্রেডিটের সাথে দুইটা ওয়ার্ড জড়িত, একটা হচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্স। লোন অ্যান্ড অ্যাডভান্স, লোন এবং অ্যাডভান্সের মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য পেলাম প্রথম, লোন এবং অ্যাডভান্সের মধ্যে পার্থক্য কি? লোন আর লং টার্ম borrowing while অ্যাডভান্স আর শর্ট টার্ম ক্রেডিট ফ্যাসিলিটিস। তাহলে লোনটা হচ্ছে লং টার্মের জন্য, অ্যাডভান্স হচ্ছে শর্ট টার্মের জন্য, স্পেসিফিকলি 1 ইয়ার যদি আমরা বলি। লোনস ওপেন হ্যাভ এ ফিক্সড রিপেমেন্ট স্ক্যাজুয়াল। ফিক্সড রিপেমেন্ট স্ক্যাজুয়াল, ফিক্সড মানে ধরেন প্রতি মাসে এত তারিখে দিতে হবে, প্রতি মাসে 17,000 টাকা করে। ওয়াইল অ্যাডভান্স অফার মোর ফ্লেক্সিবল রিপেমেন্ট টার্ম। অ্যাডভান্স এমন হতে পারে যে আপনাকে একটা ওডি লিমিট দিয়ে দিল, আপনি 1 লাখ টাকা তুললেন, আপনার হাতে হিউজ টাইম আছে, আপনি একদিনে 10,000, পরের দিনে 5,000, এক মাস পরে 10,000, আরেক দিন পরে 7,000 দিতে পারেন। মানে লোনের ক্ষেত্রে রিপেমেন্ট স্ক্যাজুয়ালটা ফিক্সড, আর অ্যাডভান্সের ক্ষেত্রে রিপেমেন্ট স্ক্যাজুয়ালটা ফিক্সড না, একটা টাইম বার দেওয়া থাকে, সেই টাইম বারের মধ্যে সে সেটা পরিশোধ করতে হয়। লোনস জেনারেলি কাম উইথ হায়ার ইন্টারেস্ট রেট কম্পেয়ার টু অ্যাডভান্স। অ্যাডভান্সের ইন্টারেস্ট রেটটা কম, কারণ অ্যাডভান্সের টাইমটা কম, ভলিউমটা বড় থাকে, এই জন্য এটার ইন্টারেস্ট রেটটা কম। লোনের টেনরটা বড় থাকে, ভলিউমটা মিড রেঞ্জ বা ছোট থাকে, এই জন্য লোনের প্রাইসিংটা বেশি। কোলাটেরাল ইজ কমনলি রিকোয়ার্ড ফর লোন, whereas অ্যাডভান্স মে অর মে নট রিকোয়ার্ড কোলাটেরাল। কোলাটেরাল মানে হচ্ছে লোনের এগেনস্টে আমি যে অ্যাসেটটা বন্ধক রাখি, যে জমিটা বন্ধক রাখি, সেটাকে বলা হয় কোলাটেরাল। কোলাটেরাল ইজ কমনলি রিকোয়ার্ড ফর লোন, লোনের ক্ষেত্রে কোলাটেরালটা দরকার। whereas অ্যাডভান্স মে অর নট রিকোয়ার্ড কোলাটেরাল, অ্যাডভান্সের ক্ষেত্রে কোলাটেরাল কখনো কখনো দরকার হয়, কখনো কখনো দরকার হয় না। যেমন যদি ওডি হয় অথবা কাস্টমারকে ট্রাস্ট করে যদি আমি ফান্ড দিতে চাই, সেক্ষেত্রে অনেক সময় কোলাটেরালের ইস্যুসটা ক্রিয়েট হয় না। লোনস আর টিপিক্যালি আমার আর দরকার নেই, বেশি পার্থক্য পড়ে আমি মাথা গরম করার দরকার নেই, কারণ আমি তো 2 মার্কসের মতো করে পড়বো, 2 মার্কসের জন্য 4টা পার্থক্য এনাফ। এর বেশি পার্থক্য পড়ে মাথা গরম করব না। ফান্ডামেন্টাল ইস্যুতে লোন কি এবং অ্যাডভান্স কি, এইটুকু জিনিস পড়লে মোটামুটি আমার হয়ে যায়। লোনটা হচ্ছে একটা দায়, আর অ্যাডভান্সটা হচ্ছে একটা ক্রেডিট ফ্যাসিলিটিস। এটা খুব ইন্টারেস্টিং এই দুইটা ওয়ার্ড। লোনটা হচ্ছে দায় আর অ্যাডভান্সটা হচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটিস। এই দুইটার পার্থক্যটা কেউ বলতে পারবেন? এই পার্থক্যটা কেউ একটু বুঝাই বলতে পারবেন? বলা হচ্ছে লোন হচ্ছে একটা দায়, আর ক্রেডিট অ্যাডভান্স হচ্ছে একটা ক্রেডিট ফ্যাসিলিটিস। দায় বলছে না, কেন বলছে না এখানে বলবেন? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ। এখানে ভাইয়া এই অ্যাডভান্সের ক্ষেত্রে হয়তো কোনো কিছুর একটা বিনিময়ে আমি তাকে এই অ্যাডভান্সটা দিছি, বাট লোনের ক্ষেত্রে কোনো কিছুর বিনিময়ে না, আমি ব্যাংক থেকে লোনটা, এই টাকাটা নিয়েছি আমার প্রয়োজন। যেমন অ্যাডভান্স আমরা যে যেমন হচ্ছে ইয়াতে ওডি, ওডি তো কোনো নেই, কিছুর গ্রান্ট এগেইনস্টে দেয়া এগুলি হয়। প্রিভিলেজ গুলি নেই, ওখানে তো অ্যাডভান্স দেয়। এটা
মান্থলি অ্যাডজাস্ট হয়। বাট লোনের ক্ষেত্রে তো এরকম না। লোনের ক্ষেত্রে সে টাকাটা নিয়ে যায়, দেশে পে করে মান্থ। ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, ওডি যেমন হচ্ছে 1 বছর মেয়াদি, এটা তো হচ্ছে যেমন হচ্ছে আরএমএসএস বা হচ্ছে কোনো ডিপিএস, তারপর হচ্ছে এফডিআর এর এগেনস্টে হচ্ছে যেমন ওডি দেয়, এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে শর্ট টার্ম। ভাইয়া তো আমার মনে হয় যে লাইবিলিটি বলতে আমাকে এটা প্রতি মাসে ফিক্সড মানে পেমেন্ট করতেই হচ্ছে, আর ফ্যাসিলিটি আমি চাইলে নিলে দিতে হচ্ছে, না হলে দিতে হচ্ছে না। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ইয়েস, আমি এই টোনটা শুনতে চেয়েছি যে অ্যাডভান্সের ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে, যেই দুইজন আমার সাথে প্রথম কথা বলেছেন সাইদুল ভাই ছাড়া, যেই দুইজন কথা বলেছেন, ম্যাডাম আপনার কাজ থাকবে একটু পরে, আমি চারটা পার্থক্য আমি বলবো, বলার পর আপনি আবার চারটা পার্থক্য আমাকে শোনাবেন। অ্যাডভান্সের ক্ষেত্রে আমার একটা আসলে লিমিট দেওয়া থাকে, যেটা হচ্ছে, যেটাকে আসলে হাইলাইট করে আসছি আমি এই জায়গাটাতে, অ্যাক্সেস টু ফান্ড, এই যে এই জায়গাটার সাথে হাইলাইট করছি। মানে এখানে আমাকে আসলে একটা লিমিট দেওয়া আছে। এখন আমি যদি সারা বছর এই লিমিটটা এনজয় না করি, তাহলে কি এটা আমার দায়? দায় না। এবং আমি তো এটা আপনাকে ফোর্সও করতে পারবো না যে আমি লিমিট দিয়েছি ভাই আপনি এটা এনজয় করেন। আমি ফোর্স করতে পারবো না, যেহেতু অ্যাডভান্সের ক্ষেত্রে আমি ফোর্স করতে পারবো না, সো অ্যাডভান্সকে আমি ডেট বলতে পারবো না। লোনের ক্ষেত্রে যেহেতু সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে পুরোপুরি, সো এটা তার জন্য দায়, সে আমাকে টাকাটা ফেরত দিতে হবে। এটা যেহেতু সে লিমিট এনজয় করতে পারে, এনজয় নাও করতে পারে, এই জন্য এটাকে আমি একটা ক্রেডিট ফ্যাসিলিটিস বলবো। সো পার্থক্যের মধ্যে আমি এই লাইনটাকে অ্যাড করব। লোন অ্যান্ড অ্যাডভান্সের মধ্যে কমপ্লিট পার্থক্যতে আমরা চারটা কথা বলবো। প্রথম 1 নম্বর কথা, ম্যাডাম আমাকে বলতে হবে পরে, আবার 1 নম্বর কথা, লোনটা হচ্ছে লং টার্ম বড়ই, লং টার্ম দীর্ঘমেয়াদী। আর অ্যাডভান্সটা হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম একটু ব্র্যাকেটে বলে দিবেন, স্পেশালি মানে ম্যাক্সিমাম 1 ইয়ার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, লোনটা হচ্ছে ডেট, যিনি লোন নিবেন তার জন্য ডেট। আর অ্যাডভান্সটা হচ্ছে যিনি অ্যাডভান্স নিবেন সেটা তার জন্য একটা ক্রেডিট ফ্যাসিলিটিস। 2। 3 নম্বরে হচ্ছে, লোনটা রিপেমেন্টটা ফিক্সড করা থাকে, আর অ্যাডভান্সে রিপেমেন্টটা ফিক্সড করা থাকে না। 3 নম্বর গেল। 4 নম্বর, লোনের ইন্টারেস্ট রেটটা একটু বেশি থাকে, আর অ্যাডভান্সের ইন্টারেস্ট রেটটা একটু কম থাকে। 5 নম্বর, এবার এক্সাম্পল। লোনের এক্সাম্পল হচ্ছে, আমি একটা কার লোন নিয়েছি, ইট ইজ লোন, কার লোন নিয়েছি। অ্যাডভান্সের এক্সাম্পল হচ্ছে ওভারড্রাফট বা ওডি, অথবা ফর্মালি বললে সিসি। সিসি নিলাম, সিসি লিমিট দিয়ে দিল, আমি যতটুকু এনজয় করলাম ততটুকু। 5টা, 5টা বেশি পড়ার দরকার নাই, 5টাই এনাফ। বলেন। বলবো, জি প্লিজ। লোন হচ্ছে লং টার্ম, অ্যাডভান্স হচ্ছে শর্ট টার্ম 1 ইয়ার। আর লোনের হচ্ছে রিপেমেন্ট থাকে না, আর অ্যাডভান্সের রিপেমেন্ট থাকে। আর লোনের হচ্ছে ইন্টারেস্ট বেশি থাকে, আর হচ্ছে অ্যাডভান্সের ইন্টারেস্ট কম থাকে। আর লোন হচ্ছে যেমন কার লোন দীর্ঘমেয়াদী, আর অ্যাডভান্স হচ্ছে ওডি অথবা হচ্ছে সিসি, যেমন হচ্ছে লিমিট থাকে। আর লোন হচ্ছে ডেপ্ট, আর হচ্ছে অ্যাডভান্স হচ্ছে ক্রেডিট ফেসিলিটিস। ভেরি গুড, এক্সেলেন্ট। ম্যাডাম সবচেয়ে বেনিফিটেড আজকের এখন পর্যন্ত এই 14 মিনিটের ক্লাসে, কারণ এই কোয়েশ্চেনটা ম্যাডাম কখনো ভুলবে না। অন্যরা হয়তো মানে সময়ের পরিক্রমা একটু ভুলে টুলে যেতে পারে, বাট ম্যাডাম ভুলবে না। সুতরাং যারা ক্লাসে ভয়েস শেষ করবেন, দে উইল গেট এডিশনাল বেনিফিটস, প্লিজ। সো এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড যে আপনারা যেটা যে স্টেপে যেখানে আসেন, যখন আমি কোয়েরি দেই, যখন কোনো কোয়েশ্চেন বলতে বলি, যখন কোনো কথা অ্যান্সার চাই, ভুল হইলে কোনো সমস্যা নেই, এটা তো আমাদের মধ্যে, ভুল হইলে এটা শুধরে যাবে। আমরা এটা অ্যান্সার করব, অ্যান্সার করলে এটা আপনার জন্য পজিটিভ ফিডব্যাক হিসেবে থাকবে, বা আপনার এটা বোঝার জায়গাটা ক্লিয়ার হবে। ওকে, আমরা লোনস এন্ড অ্যাডভান্স নিয়ে আমার ধারণা কারো কোনো সমস্যা নাই আর। আমরা যাব সামনে। আমাদের দেশে আমরা ক্রেডিট ফ্যাসিলিটিস দেই কি কি, এটা কিন্তু আমি বলছি মানে সুপার ডুপার, তার উপরের কোনো কিছু থাকলে অত ইম্পর্টেন্ট।
হ্যাঁ, স্টার্টিং ক্লাস আপনি আবার বলবেন না যে ভাইয়া শুরু করছেন বিসমিল্লাহ পড়ছেন সেজন্য মনে হয় ইন্ট্রোডাকশন পড়াচ্ছেন, এই টাইপের কিছু কি না। এটা একদম 100% ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফাইনাল পরীক্ষার জন্য, 100। এটা থেকে পার্ট আসবেই, আসবেই 100%। আমাদের দেশের ক্রেডিট ফ্যাসিলিটিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস আর একটা হচ্ছে নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস মিন হচ্ছে যেই ক্রেডিটটা, যেই লোনটা ব্যাংক তার নিজের ফান্ড ইউটিলাইজ করে দেয়, অর্থাৎ ব্যাংকের নিজস্ব যেই ক্যাপিটাল আছে, ব্যাংকের নিজস্ব যে ফান্ড আছে সেইটাকে ইউটিলাইজ করে যেই লোনটা দেয় সেটার নাম হচ্ছে ফান্ডেড ফ্যাসিলিটিস। নন ফান্ডেড ফ্যাসিলিটিস মানে হচ্ছে ব্যাংক তার নিজের ফান্ডটা ইউটিলাইজ করে না, ব্যাংক হয়তো কোনো কমিটমেন্ট অথবা এই টাইপের কোনো অ্যাক্টিভিটিসে মাধ্যমে যখন তার কার্যক্রম পরিচালনা করে তখন সেটাকে আমরা বলি নন ফান্ডেড ক্রেডিট। ওকে, ফান্ডেড ক্রেডিটের এক্সাম্পল কি কি থাকতে পারে? ফান্ডেড ক্রেডিট লোন আমরা জানি, অ্যাডভান্স জানি, ক্যাশ ক্রেডিট সেটাও জানি, সিসি যেটা আমরা বলেছি অ্যাডভান্সের ঘরে যেটা ফেলেছি সেটা জানি। দেয়ার আর টু টাইপস অফ ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিটটাকে অর্থাৎ সিসিটাকে দুইটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাশ ক্রেডিট প্লেস, ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন। মানে সিসিটাকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যাশ ক্রেডিট প্লেস এবং ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ক্যাশ ক্রেডিট প্লেস এবং ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন, এটার মধ্যে পার্থক্য কি? দিস টাইপস অফ ফ্যাসিলিটি মানে ক্যাশ ক্রেডিট প্লেসটা হচ্ছে দিস টাইপস অফ ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড এগেইনস্ট প্লেস অফ গুডস প্রোডাক্টস এন্ড মার্চেন্ডাইজ হুইচ রিমেইন ইন দ্য গোডাউন আন্ডার দ্য প্রসেশন অফ ব্যাংকস উইথ ইফেক্টিভ কন্ট্রোল বাই ওনারশিপ রিমেইনস উইথ দ্য বরোয়ার। আমরা প্লেস এবং হাইপোথিকেশন আরেকটু পরে পড়বো, যে প্লেস এবং হাইপোথিকেশনের মধ্যে পার্থক্য কি এটা আমরা আরেকটু পরে পড়বো। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যাশ ক্রেডিট প্লেস হচ্ছে আমি তাকে সিসি দিব, সিসির যেই গুডস বা যেই আন্ডারলাইং অ্যাসেটের সিসি দিচ্ছি সে আন্ডারলাইং অ্যাসেটটা আমি আবার গোডাউনে প্রসেশনে রাখবো, আমার কাছে রাখবো, শুধুমাত্র মালিকের কাছে অর্থাৎ যিনি আমার কাছ থেকে লোন নিচ্ছেন তার কাছে ওনারশিপটা থাকবে। এটাকে ক্যাশ ক্রেডিট প্লেস বলে। ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন মানে হচ্ছে যেটাতে আমার কাছে কোনো কিছু থাকবে না, পুরোটাই মালিকের কাছে থাকবে, অর্থাৎ যিনি আমার কাছ থেকে লোন নিচ্ছেন ওনারশিপও তার কাছে থাকবে, গুডসও তার কাছে থাকবে, আমি শুধু তাকে ওই গুডসের এগেনস্টে লোনটা দিব। যেমন এটা ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে এই ধরনের লোন দেওয়া হয়। সো আরেকটা পার্থক্য ক্রিয়েট হলো, যদি পার্থক্য আকারে আসতে চায়, সেটা হচ্ছে ক্যাশ ক্রেডিট প্লেস এবং ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন বলতে কি বোঝায়। আমরা যতগুলি পার্থক্য পড়াবো আমি মনে হয় শেষ পর্যন্ত এটাকে ফাইনালাইজ করলে 25টা পার্থক্য বা 18 থেকে 20টা পার্থক্য হবে, ওগুলি পড়ে গেলেই হবে, মানে এর বাইরে আর কিছু আসবে না। ওভারড্রাফট, ওডি। ওভারড্রাফট হচ্ছে কাস্টমারের একটা লিমিট আছে, রেগুলার লিমিট, লিমিটের বাহিরে কাস্টমারের ট্রাস্টের উপর বেস করে আলাদা একটু লিমিট দেওয়া থাকে যে কাস্টমার চাইলে ওডি ফ্যাসিলিটিস নিতে পারবে। মানে এই ফ্যাসিলিটিস, ওডি ফ্যাসিলিটিস দেওয়া মানে এই না যে আমি রিস্কে পড়ে গেলাম, আমি ডেফিনেটলি কাস্টমারের কোলাটেরাল অন্যান্য জিনিসগুলিকে বিবেচনা করেই দিব, বাট আমি তাকে ওভারড্রাফট ফ্যাসিলিটিস দিই। ওভারড্রাফট মানে হচ্ছে তার যে লিমিট আছে সেই লিমিটের বাহিরে সে তার যে কোনো একটা অ্যামাউন্ট নিতে পারবে, একটা লিমিট পর্যন্ত অ্যামাউন্ট সে নিতে পারবে, যতগুলো পর্যন্ত আমি ওভারড্রাফট লিমিটস দিব। সিসি যেই দুইটা বললাম এই দুইটা জিনিস কিন্তু আমার লিমিটের মধ্যে থাকবে, উইদিন লিমিট, বাট ওভারড্রাফটটা আমার লিমিটটাকে এক্সিড করবে। নেক্সট, বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টিং। বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টিং, ইট ইজ অলসো ফান্ডেড ফ্যাসিলিটিস। বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টিং মেইনলি ফরেন ট্রেডের সাথে জড়িত হয়। ফরেন ট্রেডের সাথে কিভাবে জড়িত হয়? ধরেন আমি বিল পারচেস করব, আমি বিল পারচেস করা মানে হচ্ছে না, ধরেন আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পর আমি গুডস শার্ট এক্সপোর্ট করলাম, আমি বাংলাদেশ থেকে শার্ট এক্সপোর্ট করলাম কানাডায়। এক্সপোর্ট করার ওখানে কন্ডিশন ছিল কানাডা যিনি ইম্পোর্টার তিনি আমাকে 180 দিন পরে পেমেন্ট দিবে, 180 দিন পরে। কিন্তু সে গুডস পাওয়ার পরে সে আমাকে একটা অ্যাকসেপ্টেন্স দিয়েছে, সে বলেছে যে 180 দিন পরে অমুক তারিখে আমি তোমাকে পেমেন্ট দিব। এটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স মানে এই যে কানাডার ওই যে ইম্পোর্টার তার একটা কমিটমেন্ট যে আমি এত তারিখে তোমাকে পেমেন্ট দিব, এই কমিটমেন্টটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে খুবই ভ্যালুয়েবল। এবার বাংলাদেশে যিনি এক্সপোর্ট করেছেন তিনি এই অ্যাকসেপ্টেন্সটা নিয়ে তার ব্যাংকে যাবেন,
ব্যাংকে গিয়ে বলবেন যে দেখেন আমি কানাডার এই ব্যাংক থেকে একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছি, 180 দিন পরে তিনি আমাকে $10,000 দিবেন। এখন আমার এই $10,000 180 দিন পরে না, এখন দরকার। উড ইউ প্লিজ গিভ মি a লোন ফ্যাসিলিটিস বাই হুইচ আই ক্যান রিসিভ ফান্ড ফ্রম ইউর এন্ড। কোনো সমস্যা নাই, আমি তোমাকে এই পেপারটা তোমাকে দিচ্ছি, তার মানে এই টাকাটার মালিক তুমি। অন ম্যাচুরিটি যখন টাকা আসবে তখন তুমি আমার কাছ থেকে যদি ইন্টারেস্ট নাও, ইন্টারেস্ট সমেত পুরো অংশটা নিয়ে নিও, আমার কোনো আপত্তি নেই। তো বাংলাদেশে এই ব্যাংক এই ফ্যাসিলিটিসটা দেয়, এই ফ্যাসিলিটিসটাকে বলা হয় বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টিং। তাহলে এই জায়গাতে যখন একটা অ্যাকসেপ্টেন্স তার কাছে আসছে, অ্যাকসেপ্টেন্সটা রেখে সে $10,000 একটা ফান্ড, তার ব্যাংকের ফান্ড সে কাস্টমারকে দেয়, নিজের ফান্ড সে কাস্টমারকে দেয় বলে এটাকে বিল পারচেস অ্যান্ড ডিসকাউন্টিং বলা হয়। এখন ইসলামীর ক্ষেত্রে একরকম, কনভেনশনাল ক্ষেত্রে একরকম, সেটাতে আমরা যাব না এখন। এটা ডিসকাউন্টিং এর ক্ষেত্রে, ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে একরকম বলে, বিল পারচেস বলে, আর কনভেনশনাল ব্যাংকগুলিতে সেটাকে ডিসকাউন্টিং বলা হয়। মানে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। দুইটার মধ্যে পার্থক্যটা আমরা দুইটার মধ্যে পার্থক্যটাতে আমি যাচ্ছি না, কারণ ওইটা আলাদা করে আমার ইসলামিক ব্যাংকিংটা এখানে নাই। আমি শুধু ডিসকাউন্টিং এর কনসেপ্টটা বুঝলাম। নেক্সট, কনজিউমার ক্রেডিট। এটা সোজা, হাঁড়ি পাতিল ফ্রিজ কেনার জন্য যে লোন দেয় সেটাকে কনজিউমার ক্রেডিট বলে। এসএমই ক্রেডিট, ছোট ছোট কাস্টমারদের, ছোট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে যারা আছে তাদেরকে যে ফ্যাসিলিটিসটা দেওয়া হয় এটাকে বলা হয় এসএমই ক্রেডিট। এই সকল ক্রেডিটের এইগুলি কিন্তু এক্সাম্পল আকারে আসতে পারে পরীক্ষায়। এসএমই ক্রেডিট, ওকে। সিন্ডিকেট ফাইন্যান্স অর কনসোর্টিয়াম ফাইন্যান্স, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সিন্ডিকেট ফাইন্যান্স মানে কয়েকটা ব্যাংক বা কয়েকটা অর্গানাইজেশন মিলে একটা বড় ধরনের লোনকে অ্যাকোয়ার করে, এবং সেই বড় ধরনের লোন তারা পার্শিয়ালি নিজেরা নিজেরা কন্ট্রিবিউট করে একটা ক্যাপিটাল জেনারেট করে সেই লোনটা প্রোভাইড করে। এই ধরনের লোনকে বলা হয় সিন্ডিকেট ফাইন্যান্সিং বা কনসোর্টিয়াম ফাইন্যান্সিং। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি। ইমাজিন এ লার্জ টেকনোলজি কোম্পানি নিডস 100 crore টাকা টু অ্যাকোয়ার অ্যানাদার মেজর টেক ফার্ম। নো সিঙ্গেল ব্যাংক ইজ উইলিং টু অ্যাবেল টু প্রোভাইড সাচ লোন ইট বাই ইটস ওন ফান্ড। The technology company approaches a lead investment bank to help structural the deal. The lead bank, যে ব্যাংকগুলি লোন ফ্যাসিলিটিস 100 কোটি টাকা দিবে, এর মধ্যে কোনো ব্যাংক 10 কোটি, কোনো ব্যাংক 20 কোটি, কোনো ব্যাংক 30 কোটি, কোনো ব্যাংক 50 কোটি দিবে, এই সব ব্যাংকগুলিকে এক করে একটা ব্যাংক দায়িত্ব নিয়ে লোন ফ্যাসিলিটিসটা কন্ডাক্ট করে। যেই ব্যাংকটা দায়িত্ব নেয় তাকে বলা হয় লিড ব্যাংক। দ্য গ্রুপ অ্যাগ্রিজ টু প্রোভাইড 100 crore টাকা লোন উইথ ইচ ব্যাংক কন্ট্রিবিউটিং 10 crore। এখানে উদাহরণ দিয়েছি যে 10 crore করে 10টা ব্যাংক লোন ফ্যাসিলিটিসটা দিচ্ছে। দ্য কোম্পানি রিসিভস ওয়ান লোন এগ্রিমেন্ট অ্যান্ড মেক পেমেন্ট টু দ্য এজেন্ট ব্যাংক হুইচ দেন distributes the fund to the syndicate members. All the lending banks share the risk and responsibility for 100 crore. এই ধরনের ফাইন্যান্সিং কে বলা হয় সিন্ডিকেট ফাইন্যান্সিং। পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ সিন্ডিকেট ফাইন্যান্সিং, অথবা এটা অটোমেটিকলি চেঞ্জ করে আসতে পারে হোয়াট ইজ কনসোর্টিয়াম ফাইন্যান্সিং, দুই নামেই আসতে পারে। স্ট্রাকচারাল ফাইন্যান্স, স্ট্রাকচারাল ফাইন্যান্স মানে কি? Structural finance is a complex form of financial engineering used to manage risks, raise capital, and facilitate customer financial solution. It is typically applied when traditional financial methods are inadequate. This approach involves pooling financial assets and converting them into securities, which are sold to investors, corporates, and financial institutions, and governments use the structural finance to improve ফান্ডিং ফ্যাসিলিটিস। নর্মালি স্ট্রাকচারাল ফাইন্যান্স হচ্ছে একটু আলাদা টাইপের ফাইন্যান্সিং। এটাতে হচ্ছে অনেকগুলি ব্যাংক একসাথে একটা ফান্ডিং দিবে, সেই ফান্ডিংটা আবার কোন একটা সিকিউরিটিজ বাই করার কাজে ব্যবহার করা হবে, সেই সিকিউরিটিটা কারো কাছে আবার বিক্রি করা হবে, সেই বিক্রি করা থেকে ফান্ড আসবে, সেই ফান্ডটা সেখানে প্রফিট ইনক্লুড করা থাকবে, সেই প্রফিট এবং সেই ফান্ডটা দিয়ে কাস্টমার
তার মানে ব্যাংক তাদের প্রফিটের জায়গাটায় মুনাফার জায়গাটা নিতে পারবে এবং তার কাস্টমার এক্সপোজারটা বাড়াবে। এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফাইন্যান্স। স্ট্রাকচারাল ফাইন্যান্স হচ্ছে ইনডিরেক্ট ফাইন্যান্সিং, মানে সরাসরি আমি কাস্টমারকে টাকা দিয়ে দিলাম, কাস্টমার আমাকে টাকাটা ফেরত দিয়ে দিবে, এটা না, এটা একটু ইনডিরেক্ট হয়। ব্যাংকগুলি টাকা একত্র করে বা টাকাকে টাকা দিয়ে কোনো ধরনের যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বন্ড বা অন্য কোনো জিনিস কিনবে, সেটা তারা ইনভেস্ট করবে, কাস্টমারকে দিবে, কাস্টমারের কাছ থেকে তারপরে ফান্ড নেবে, ফান্ড নিয়ে সেই অ্যাক্টিভিটিসটা পারফর্ম করবে। এই ফাইন্যান্সিংটাকে বলা হয় স্ট্রাকচারাল ফাইন্যান্সিং। এখানে এক্সাম্পল বলেছে মর্গেজ ব্যাক সিকিউরিটি, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ফাইন্যান্সিং এর এক্সাম্পল। মর্গেজ ব্যাকড সিকিউরিটি, মর্গেজ ব্যাক সিকিউরিটি হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে সাধারণত সিকিউরিটি, আমি মর্গেজ মানে সিকিউরিটিকে মর্গেজ রাখবো, রেখে আমি যখন কোনো একটা ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস নিই তখন সেটাকে বলা হয় স্ট্রাকচারাল মানে মর্গেজ ব্যাক সিকিউরিটি। লিড ব্যাংক, এ লিড ব্যাংক অলসো নোন অ্যাজ এ লিড অ্যারেঞ্জার অর এজেন্ট ব্যাংক। লিড ব্যাংক হচ্ছে যে ব্যাংকটা এই জায়গাটার এই কনসোর্টিয়াম ফাইন্যান্সিং, যেটা সিন্ডিকেট ফাইন্যান্সিং এর লিড নেয়, যে সকল কিছুর দায়িত্ব একত্রে নেয়, অন্য ব্যাংকগুলির দায়িত্ব নেয়, সেই ব্যাংকটাকে বলা হয় লিড ব্যাংক। বি কেয়ারফুল অ্যাবাউট দিস টোন, যে লিড ব্যাংক কখনো কিন্তু অন্য ব্যাংকের লাইবিলিটির দায়িত্ব নেয় না, সে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব করে। কিন্তু অন্য ব্যাংকের লাইবিলিটি, অন্য ব্যাংক যদি কোনো ঋণের গ্রস্ত হয়, অন্য ব্যাংক যদি কোনো কারণে প্রফিট জেনারেট করতে না পারে, তাহলে সেটার জন্য কিন্তু লিড ব্যাংক দায়ী থাকে না। ব্রিজ ফাইন্যান্সিং, ব্রিজ মানে সেতু, তাই না, সেতু। ব্রিজ ফাইন্যান্সিংটা খুব ইন্টারেস্টিং। ব্রিজ ফাইন্যান্সিং হচ্ছে একটা কোম্পানি ধরেন কোনো একটা বড় প্রজেক্টে হাত দিবে, ধরেন পদ্মা ব্রিজ করার জন্য কোনো একটা কোম্পানি আসছে, পদ্মা ব্রিজ করার জন্য তার ফিজিবিলিটি টেস্ট ইত্যাদি ইত্যাদির জন্য, পদ্মা ব্রিজে এখনো কাজ করে নাই, তার আগের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ করার জন্য তার কিছু ফান্ডের দরকার। এই ফান্ডটার অ্যারেঞ্জমেন্টটা যে ফাইন্যান্সিং এর মাধ্যমে করা হয় তাকে বলা হয় ব্রিজ ফাইন্যান্সিং। ব্রিজ ফাইন্যান্সিং যারা করে তারা জানে এই ফাইন্যান্সিংটা আলটিমেট ফাইন্যান্সিং না, এই ফাইন্যান্সিং এর পরবর্তীতে তারা নতুন ফাইন্যান্সে ইনভলভ হবে, আর নতুন ওই ফাইন্যান্সে তাদের সক্ষমতা, তারা ইনভেস্টমেন্ট করার সক্ষমতা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট বাট নতুন ফান্ড পাওয়ার আগ পর্যন্ত ইন দ্য মিন টাইম তাদেরকে সাপোর্ট দেওয়ার কাজকে বলা হয়, যে ফাইন্যান্সিং এর মাধ্যমে করা হয় তাকে বলা হয় ব্রিজ ফাইন্যান্সিং। এক্সাম্পল চাই, পদ্মা ব্রিজ করার সময় মনে আছে আপনাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা একটা লোন পাবো এরকম একটা কথা আসছিল। বিভিন্ন ইন্ডিকেটরে আমাদের স্ট্যান্ডার্ড করতে হবে, দ্রব্যমূল্যের দাম টাম বেড়ে অস্থির হয়ে গেছিল, পরে আমরা শুনলাম কি এটা দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে কেন, কি হয়েছে, বললো যে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটা হচ্ছে কন্ডিশন, যে এই এই ক্রাইটেরিয়াগুলিকে এই পজিশনে দেখাইতে হবে, তাহলেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে লোন প্রোভাইড করবে। এখন ধরেন আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন পাবো, যদিও পরে পাইনি, বা যদিও পরে পাওয়ার ইস্যুটা নাল অ্যান্ড ভয়েড হয়েছে, যাই হোক সেদিকে আমি না যাই। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি একটা লোন পাবো 6 মাস পরে, কাজটা আমার এখনই শুরু হয়েছে, এই অবস্থায় কাজটাকে তো আমার কন্টিনিউ করতে হবে। কাজটা কন্টিনিউ করার জন্য আমি বললাম, সাউন্ড নাই ভাইয়া। সাউন্ড শুনতে পাচ্ছেন এখন? জি। ওকে, তাহলে আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন পাবো 6 মাস পরে, ইন দ্য মিন টাইম আমি ব্রিজের কাজ শুরু করে দিতে চাচ্ছি, কিন্তু আমার এখন টাকা নেই। এই 6 মাসের জন্য আমি একটা ফান্ড নিতে চাচ্ছি কোনো একটা অর্গানাইজেশনের কাছ থেকে, তাদেরকে আমি বলেছিও যে ভাই দেখেন 6 মাস পরে, 6 মাস পরে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি লোনটা পাবো, এই সময়টার জন্য আমার এই লোনটা দরকার। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এই লোনের ব্যবস্থা করে দেব। যারা এই ধরনের লোনকে বলা হয় ব্রিজ ফাইন্যান্সিং। ব্রিজ ফাইন্যান্সিং বলার কারণে কি ব্রিজ করার জন্য এই লোনটা দিচ্ছে এটা না, ব্রিজ ফাইন্যান্সিং মানে হচ্ছে
ইনি ধরেন কাজটা করবেন, আর উনি ফান্ডটা পাবে এই জায়গাটাতে এসে। এই যে এই সময়টুকুর মধ্যে গ্যাপটাকে ফিল আপ করার জন্য যে ফান্ডিংটা দেওয়া হয় সেটাকে বলা হয় ব্রিজ ফাইন্যান্সিং। Club financing. Interesting word. Club financing. Club financing is a type of loan where a small select group of lenders, usually 2 5 relationship banks, provide a loan to the borrower on terms that are identical or near identical. Unlike a syndicate loan এর সাথে ক্লাব ফাইন্যান্সিং এর একটা পার্থক্য আছে। There is no single administrative agent. Instead, each lender directly manages its own portion of the loan, fostering closer ties between the lender and the borrower. ক্লাব ফাইন্যান্সিং এইটা অনেকখানি সিন্ডিকেট ফাইন্যান্সিং এর মতো, মানে অনেকজন মিলিয়ে একটা ফান্ড কোনো একটা জায়গায় কন্ট্রিবিউট করবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সিন্ডিকেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা লিড ব্যাংক সকল ব্যাংকের হয়ে দায়িত্ব নিয়ে কাজ করবে, কিন্তু ক্লাব ফাইন্যান্সিং এ এরকম একজন দায়িত্ব নিবে না, সবাই একসাথে দায়িত্ব নিবে, সবাই সবার পোর্শনটা নিজের মতো করে কভার করবে। এই ধরনের ফাইন্যান্সিংটাকে বলা হয় ক্লাব ফাইন্যান্সিং। যেমন এখানে দাঁড়ান লিখছে, imagine a company needs to be acquired for taka 10 crore asset. A single bank might be hesitate to lend the full amount. However, if 3 banks form a club deal, each bank could lend a portion such taka eto to reach the total amount of eto. This allows for a larger loan to meet while spreading the risks among the multiple lenders. So club financing এবং ক্লাব ফাইন্যান্সিং এবং সিন্ডিকেট ফাইন্যান্সিং দুইটার মধ্যে সম্পর্ক যেমন আছে, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। রিফাইন্যান্সিং স্কিম, রিফাইন্যান্সিং স্কিম, রিফাইন্যান্সিং স্কিম, রিফাইন্যান্সিং স্কিম মানে কি? রিফাইন্যান্সিং স্কিম, রিফাইন্যান্সিং, ফাইন্যান্স এটা আবার তাহলে ফাইন্যান্সের রিফাইন্যান্সিং কথাটার মানে কি? রিফাইন্যান্সিং কথাটার মানে হচ্ছে একটা ফাইন্যান্স হয়েছে সেটাকে আবার রিফাইন্যান্স করা। যেমন ইন বাংলাদেশ এই রিফাইন্যান্সিং স্কিম অ্যাজ ইমপ্লিমেন্টেড বাই সেন্ট্রাল ব্যাংক ইজ এ ফান্ডিং মেকানিজম where Bangladesh Bank provide fund to financial institution to support their lending activities. লোকাল ব্যাংকগুলি বিভিন্ন জায়গায় লোন দিয়েছে, এই লোনগুলি ঠিকঠাকভাবে কভার করতে পারছে না, তাদের ফান্ডের দরকার। এই লোনগুলিকে প্রোটেক্ট করার জন্য সেন্ট্রাল ব্যাংক তাদেরকে আবার একটা ফাইন্যান্সিং করে, এই ফাইন্যান্সিংটাকে বলা হয় রিফাইন্যান্সিং। রিফাইন্যান্সিং এর জোয়ার বয়ে গেছিল একটা সময় আমাদের দেশে, বলতে পারবেন কোন সময়টাতে? সব রিফাইন্যান্সিং রিফাইন্যান্সিং সেন্ট্রাল ব্যাংক রিফাইন্যান্সিং করতে করতে অস্থির হয়ে গেছে, বলেন তো কোন সময়টাতে, কেউ বলতে পারবেন? প্রচুর করোনার রিফাইন্যান্সিং। সময়। কখন? করোনার সময়। করোনার সময়, ভেরি গুড। করোনার সময় সব রিফাইন্যান্সিং, মানে সবাই স্টাক হয়ে গেছে, তাদের ফান্ড আর দিতে পারছে না, ফাইন্যান্স করছে সেন্ট্রাল ব্যাংক, মানে ব্যাংকগুলি তার ফান্ড নাই, রিপেমেন্ট করতে পারছে না। এই অবস্থায় সকল কিছুকে সেন্ট্রাল ব্যাংক ওই ফাইন্যান্সগুলিকে আবার রিফাইন্যান্স করেছে, নিজেরা ফান্ড দিয়ে সেগুলিকে রিফাইন্যান্স স্ট্রাকচারে নিয়েছে। রিফাইন্যান্স মানে একটা ফাইন্যান্সকে কন্ট্রোল করার জন্য, অপারেটিভ করার জন্য, যখন ওইটার এগেনস্টে ওইটাকে লিয়েন রেখে আরেকটা ফাইন্যান্স করা হয় তখন সেটাকে বলা হয় রিফাইন্যান্সিং। যারা ফরেন ট্রেডে আছেন, রিফাইন্যান্সিংটা ফরেন ট্রেডেও অ্যাপ্লাই হয়। রিফাইন্যান্সিংটা ফরেন ট্রেডে কিভাবে অ্যাপ্লাই হয়? ধরেন আমি একটা বিল ডিসকাউন্টিং করার কথা, ইউপাস বিল ধরেন আমার ওবিও, আমার সেন্ট্রাল, আমার মানে আমার ধরেন আমার মার্কেন্টাইল ব্যাংকের ওবিও একটা বিল ডিসকাউন্টিং করেছে, তারা বলেছে 6 মাস পরে এটা পেমেন্ট দিয়ে দিবে। 6 মাস পরে যখন পেমেন্ট দেওয়ার সময় আসছে তখন অ্যাপ্লিক্যান্ট সে ফান্ডটা দিতে পারছে না। অ্যাপ্লিক্যান্ট আমাকে বলে যে আমার তো এটা ফাইন্যান্সের, আমার এই ফাইন্যান্সটাকে আবার রিফাইন্যান্স করে দেন। তখন রিফাইন্যান্স করে দিয়ে
মার্কেন্টাইল ব্যাংক যেটা বলে, মার্কেন্টাইল ব্যাংক বলে যে আমার তো এটা ম্যাচুরিটি এত তারিখ, আমাকে ফান্ড দিতে হবে। তখন কাস্টমারের একটা লেটার নিয়ে মেইন যে ব্যাংক, সেই ব্যাংক অন্য একটা ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করে যে মার্কেন্টাইল ব্যাংক এত টাকা পাবে, বাট তুমি যদি আমাকে পারো তাহলে এটা রিফাইন্যান্স করে দাও। আর রিফাইন্যান্স করা মানে হচ্ছে তুমি এটাকে আবার ফাইন্যান্স করো, বাট এটা যেহেতু একটা ফাইন্যান্সের এগেনস্টে করছো, সো এটার নাম হয়ে যাবে রিফাইন্যান্স। এবং রিফাইন্যান্সের অন অটো অটো অন ম্যাচুরিটিতে তোমাকে রিফাইন্যান্সের অ্যামাউন্টটা ফেরত দেওয়া হবে। কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে রিফাইন্যান্স স্কিমের, যেমন রিফাইন্যান্স স্কিম ফর গ্রিন প্রোডাক্ট প্রজেক্ট ইনিশিয়েটিভস, রিফাইন্যান্স স্কিম ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, রিফাইন্যান্স স্কিম ফর কটেজ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। লিজ ফাইন্যান্সিং, লিজ ফাইন্যান্সিং হচ্ছে আমার কোনো একটা অ্যাসেট, জমি, ফ্যাক্টরি ভাড়া দিয়ে আমি সেখান থেকে কোনো টাকা ইনকাম করলে সেটাকে বলা হয় লিজ ফাইন্যান্সিং। আমার একটা ফ্যাক্টরি আছে, আমি ওকে বললাম, কোন একজনকে বললাম তুমি এই ফ্যাক্টরিটা লিজ নাও 5 বছরের জন্য। লিজ নাও, তুমি আমাকে এখন অ্যাডভান্স দিবা 5 লাখ টাকা, প্রতি মাসে ভাড়া দিবা 10,000 টাকা। এই লিজ ফাইন্যান্সিংটাও অনেক সময় ব্যাংক করে থাকে। এলটিআর, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট, এটা ফর্মালি স্টার্ট হয় বা এটা দেখা যায় সাধারণত ফরেন ট্রেডের ক্ষেত্রে। ফরেন ট্রেডে ইম্পোর্টাররা যখন গুডস নিয়ে আসে, মানে ডকুমেন্ট চলে আসে গুডসের, তখন ইম্পোর্টাররা ওই ডকুমেন্টসের এগেনস্টে নিজেরা কোনো ফান্ড না দিয়ে ব্যাংকের কাছে অ্যাপ্লাই করে যে আমাকে একটা ফান্ডেড ফ্যাসিলিটিস দিয়ে, মানে ইম্পোর্টের পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য। আমি যখন গুডস বিক্রি করব, বিক্রি করে সেখান থেকে টাকা পেলে সেই টাকা দিয়ে আপনার এই লোনটা আমি পরিশোধ করব। ব্যাংক তখন কাস্টমারের এই কথার ট্রাস্টের উপর বেস করে তাকে একটা লোন ফ্যাসিলিটিস দিয়ে দেয়। এই লোন ফ্যাসিলিটিসটাকে বলা হয় এলটিআর। পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স, পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স, এই এই এলটিআর হচ্ছে একটা পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স। এটা শর্ট টার্মের জন্য দেওয়া হয়, এটা ওয়ার্কিং ক্যাপিটালের উপর বেস করে দেওয়া হয়, এবং এটা গুডসের কোয়ান্টিটি টেনরের উপর বেস করে এলটিআর এর মেয়াদটা কম বেশি হয়। প্যাকিং ক্রেডিট, প্যাকিং ক্রেডিট হচ্ছে আমার যখন এটা এক্সপোর্টের এগেনস্টে দেওয়া হয়, আমি এক্সপোর্টের গুডস প্রোডাক্ট রেডি করে এটা এক্সপোর্ট করব। বাট আমাদের অনেক সময় আমরা তো ব্যাক টু ব্যাক এলসি এই ওয়ার্ডটা শুনেছি। ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে মূল এলসি কে লিয়েন রেখে মূল এলসির প্রোডাক্ট তৈরি করার জন্য যে ইন্টারমিডিয়ারি বা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস প্রয়োজন হয়, সেই র মেটেরিয়ালসগুলি কেনার জন্য যে এলসিটা করা হয়, সেই এলসিটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। এই ব্যাক টু ব্যাক এলসিটাকে, ব্যাক টু ব্যাক এলসি দিয়ে শুধুমাত্র কিন্তু আমি র মেটেরিয়ালস কিনতে পারবো। ধরেন আমি একটা ফিনিশ গুডস, আমার প্ল্যান হচ্ছে 500 পিস শার্ট আমি কানাডায় এক্সপোর্ট করব, 500 পিস। তাহলে 500 পিস শার্ট কেনার জন্য, এটা হচ্ছে সেলস কন্ট্রাক্টে লেখা আছে, 500 পিস শার্ট করার জন্য যত ফেব্রিক্স, যতটুকু অ্যাক্সেসরিজ যা কিছু লাগে, 3টা এলসির মাধ্যমে আমি সেই 3টা অ্যাক্সেসরিজ কালেক্ট করে ফেললাম। ফেব্রিক্স নিলাম একটা দিয়ে, তারপরে অ্যাক্সেসরিজ নিলাম একটা দিয়ে, তারপরে হচ্ছে অন্য বাটন নিলাম একটা দিয়ে, একটা এলসি দিয়ে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আমি কভার করলাম। এই ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আমি যখন কভার করলাম, কিন্তু এই 500 ফিট শার্ট তৈরি করার কিন্তু আরো সিনারিও আছে। সিনারিও কি? আমি যে ফ্যাক্টরিতে কাজ করেছি সেই ফ্যাক্টরির বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল আছে, ইলেকট্রিসিটি বিল আছে, এগুলিও তো আমার খরচের জন্য লাগবে। কিন্তু বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল অথবা ইনভিজিবল এই সকল বিলের জন্য কোনো ব্যাক টু ব্যাক এলসি ওপেন করা যায় না। এজন্য এক্সপোর্টারদের ব্যাংক আলাদা একটা ফ্যাসিলিটিস দিয়ে থাকে। ধরেন 100 টাকার ক্রেডিট লিমিট আছে, 100 টাকার এক্সপোর্ট করবে সে, 100 টাকার। এই 100 টাকার মধ্যে 75 টাকা ব্যাক টু ব্যাক এলসি করলো, সে গুডস টুডস কেনার জন্য 75 টাকা দিয়ে সে ফেব্রিক্স কিনলো, সে অন্যান্য অ্যাক্সেসরিজ করলো ইত্যাদি। তার মানে এখনো 25 টাকার গ্যাপ আছে, এখনো 25 টাকা সে যখন এক্সপোর্ট করবে 25 টাকা তার হাতে থেকে যাবে। এই 25 টাকার একটা নির্দিষ্ট অংশ ব্যাক টু ব্যাক প্যাকিং ক্রেডিট আকারে আবার এক্সপোর্টারকে ব্যাংক দেয়। ব্যাংক কি করে, ধরেন 25, যে 25% গ্যাপ আছে এটা থেকে ধরেন 10%, এই 10% সে নিয়ে ব্যাংকে কাস্টমারকে দেয় ফান্ডেড ফ্যাসিলিটিস, যে তোমাকে আরো 10% দিলাম। এটা হচ্ছে প্যাকিং ক্রেডিট আকারে। প্যাকিং ক্রেডিট আকারে মানে তোমার এই যে 500টা শার্ট তুমি র মেটেরিয়ালস না কিনছো এই 75 টাকা দিয়ে, এই শার্টগুলি তৈরি করতে যে খরচ, অথবা সেটার যে মজুরি, সেটার যে ফ্যাক্টরি কস্ট,
তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিল, এই সকল জিনিস মেটানোর জন্য আমি তোমাকে 10% টাকা দিলাম অ্যাজ এ প্যাকিং ক্রেডিট। কোনো সমস্যা নেই। অন ম্যাচুরিটিতে যখন 100 টাকা পাওয়া যায় তখন 10 টাকা প্যাকিং ক্রেডিটের সাথে, 10 টাকার সাথে এটার ইন্টারেস্ট, এবং 75-60 টাকার সাথে এটার অন্যান্য অংশগুলিকে অ্যাড করা হয়। এতক্ষণ আমরা ফান্ডেড ফ্যাসিলিটিস নিয়ে কথা বলেছি, এবার আমরা নন ফান্ডেড ফ্যাসিলিটিস নিব। নন ফান্ডেড ফ্যাসিলিটিস মানে ব্যাংক। ব্যাংক নিজের কোনো টাকা দিবে না, ব্যাংক শুধু কমিটমেন্ট দিবে, আন্ডারটেকিং দিবে। মানে কমিটমেন্টেড এবং আন্ডারটেকিং দিয়ে ব্যাংক যে ফান্ডিংটা করে সেটার নাম হচ্ছে নন ফান্ডেড ফ্যাসিলিটিস। নন ফান্ডেড ফ্যাসিলিটিস এর প্রথমে হচ্ছে লেটার অফ ক্রেডিট। আমরা জানি লেটার অফ ক্রেডিটে ব্যাংক কোনো ফান্ড দেয় না, ব্যাংক শুধু ফরেন যে সাপ্লায়ার আছে তাকে কমিটমেন্ট করে, তুমি ডকুমেন্টটা ঠিকঠাক করে পাঠাও, ডকুমেন্ট যদি কমপ্লাইন প্রেজেন্টেশন হয় তাহলে আমি তোমার এই এলসির পেমেন্ট দিয়ে দিব। এই আন্ডারটেকিং দিয়ে লেটার অফ ক্রেডিট প্রসেস করে। এখানে ফান্ডেড কোনো ফ্যাসিলিটিস ইউটিলাইজ হয় না, এই জন্য লেটার অফ ক্রেডিট হচ্ছে নন ফান্ডেড ফ্যাসিলিটিস। বিড বন্ড অর গ্যারেন্টি, আমরা যত ধরনের গ্যারান্টি করি সকল ধরনের গ্যারান্টি হচ্ছে একটা নন ফান্ডেড ফ্যাসিলিটিস। কারণ গ্যারান্টির কন্ডিশন হচ্ছে যেই দুইটা পার্টি গ্যারান্টির মধ্যে ইনভলভ থাকে, তারা ধরেন আমি একটা রাস্তার কাজ করব, কন্ট্রাক্টর, গভর্নমেন্ট হচ্ছে এটা বেনিফিশিয়ারি, গভর্নমেন্ট আমাকে রাস্তার কাজটা দিয়েছে, দেওয়ার পরে আমি রাস্তার কাজ করব, আমি হচ্ছে কন্ট্রাক্টর। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট বলে যে তুমি এই রাস্তার কাজটা আমার কাছ থেকে পাবা যদি তুমি আমাকে এই রাস্তার কাজের সমপরিমাণ একটা ব্যাংক গ্যারান্টি দাও কোনো ব্যাংক থেকে। ওকে, জিনিস কন্ট্রাক্টর তিনি তার একটা ব্যাংকে গিয়ে একটা নির্দিষ্ট কমিশনের অ্যামাউন্ট দিয়ে সে একটা ব্যাংক গ্যারান্টি ইস্যু করলো। ব্যাংক গ্যারান্টি আমি বলছি নন ফান্ডেড ফ্যাসিলিটিস। ব্যাংক গ্যারান্টি ইস্যু মানে ব্যাংক গ্যারান্টিতে ব্যাংক বাংলাদেশ গভর্নমেন্টকে বলছে যে তোমার যে 1 কিলোমিটার রাস্তা যেটার দাম 1 কোটি টাকা তুমি ঠিক করছো, সেই টাকাটা কন্ট্রাক্টর তোমাকে দিয়ে দিবে। কন্ট্রাক্টর যদি তোমাকে দিতে না পারে তারপরে দেখা যাবে আমি তোমাকে তখন টাকাটা দিব। তো কন্ট্রাক্টর দিতে যদি না পারে তাহলে মানে প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে কন্ট্রাক্টরের, কন্ট্রাক্টর ফান্ডটা দিবে। কন্ট্রাক্টর যদি কোনো কারণে সেই ফান্ডটা দিতে না পারে তাহলে সেই ফান্ডটা আমি দিয়ে দিব। ইট ইজ জাস্ট ওয়ান কাইন্ডস অফ কমিটমেন্ট। এই কমিটমেন্টের উপর বেস করে সে 1 কোটি টাকা ট্রানজেকশনটা এক্সিকিউট করে ফেলছে। 100 বা 200টা কেসের ক্ষেত্রে একটা কেস হয়তো এই কমিটমেন্টটা ফুলফিল হওয়ার ইস্যু আসে, যে ধরেন কন্ট্রাক্টর সত্যিকার অর্থে বাটপার, সে কাজটা ঠিকঠাক করে করে নাই, যেভাবে করার কথা সেভাবে করে নাই, যার ফলশ্রুতিতে অন ম্যাচুরিটিতে সে মানে টাকাটা দিতে পারে নাই গভর্নমেন্টকে, বা কাজটাও শেষ করতে পারে নাই, তখন গভর্নমেন্ট বলবে এইটা করার কারণ হচ্ছে যে এটা করার কারণ হচ্ছে যে সে ধরেন অন ম্যাচুরিটিতে সে কন্ট্রাক্টর আর ফান্ড দিতে পারলো না। কন্ট্রাক্টর ফান্ড না দিতে পারলে গভর্নমেন্ট ব্যাংকে বলবে যে এবার তুমি আমাকে এই টাকাটা দাও, তখন সেটা ফান্ডেড ফ্যাসিলিটিস হয়ে যাবে। যদি গভর্নমেন্ট যদি টাকা দেওয়ার ইস্যু আসে ব্যাংকগুলির ক্ষেত্রে গ্যারান্টির এগেনস্টে, তখন সেটা ফান্ডেড ফ্যাসিলিটিস হবে। আদারওয়াইজ এটা কিন্তু ফান্ডেড ফ্যাসিলিটিস না। ব্যাংক গ্যারান্টি, ডেফার্ড গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি, যত রকম গ্যারান্টি আছে তত রকম সকল গ্যারান্টি হচ্ছে নন ফান্ডেড। বিল অ্যাকসেপ্টেন্স, অনেক সময় ফরেন বিলের ক্ষেত্রে অন ম্যাচুরিটিতে পেমেন্ট না দিয়ে 180 দিন 190 দিন পরে পেমেন্ট দেওয়ার অব্লিগেশনস ক্রিয়েট হতে পারে। এই যে 90 দিন পরে বা 180 দিন পরে পেমেন্ট দিব, এই কথাটা যেই প্রসেসে বলা থাকে, যেই জায়গায় বলা থাকে সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্সটাকে আমরা নন ফান্ডেড ফ্যাসিলিটিস হিসেবে ট্রিট করব। সিএমএসএমই, মূল মূল অংশের আলোচনা শেষ। সিএমএসএমই, সিএমএসএমই মানে হচ্ছে নর্মালি আমাদের কর্ট্রেস অ্যান্ড মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা একটু পড়তে হবে। হ্যাঁ, আমরা যদি মনে করেন যে এটা একটু সমস্যা কিনা, না, এটা একটু মনে রাখতে হবে, এটা জরুরি। সিএমএসএমইতে বলা হচ্ছে যে আহ, এটা এটা
ইনফর্মাল ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের ক্ষেত্রে, কর্টেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একরকম, মাইক্রো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একরকম, স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একরকম, মিডিয়াম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একরকম। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সাধারণত এই দুইটা না, তিনটার ক্ষেত্রে, মাইক্রো, স্মল এবং মিডিয়ামের ক্ষেত্রে তিনটা সার্ভিস প্রোভাইডার আছে। সার্ভিস ইন্ডাস্ট্রি, ট্রেডিং বিজনেস, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ক্রাইটেরিয়া দেওয়া আছে। সার্ভিস ইন্ডাস্ট্রি এবং ট্রেডিং বা বিজনেসের ক্ষেত্রে নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ ফিক্সড অ্যাসেট, টার্নওভারের উপর বেস করে তাদের ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে। সো এই চারটা সবার জন্য ইম্পর্ট্যান্ট। সবাই একটু ভালোভাবে এই চারটা দেখবেন, এই চারটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ব্যাংকার অ্যান্ড কাস্টমার? এটা কিন্তু আছে ক্রেডিটে। ব্যাংকার এবং কাস্টমারকে আমরা জানি, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, এক্সপ্লেইন দ্য অব্লিগেশনস অফ এ ব্যাংকার। ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপ আমরা জানি, ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা ক্রিয়েট হয় কন্ট্যাক্ট অ্যাক্টের মাধ্যমে। আর এই রিলেশনশিপটা কন্টিনিউ হয়, বা এই রিলেশনশিপের মধ্যে ব্যাংকার এবং কাস্টমারের মধ্যে যে রেসপন্সিবিলিটিগুলি থাকে, একটা হচ্ছে ডেটর এবং ক্রেডিটরের রেসপন্সিবিলিটি। ব্যাংকার এখানে ডেটর এবং ক্রেডিটর হিসেবে দুই রকমই কাজ করে। আবার যিনি আপনার কাছে লোন নেয় তিনি হচ্ছে আপনার জন্য ডেটার, আবার যিনি আপনাকে লোন দেয়, ব্যাংকে যে ডিপোজিট দেয়, সে হচ্ছে ক্রেডিটর। এজেন্ট অ্যান্ড প্রিন্সিপাল হিসেবেও ব্যাংক কাজ করে। ব্যাংক অনেক সময় এজেন্ট হিসেবে কাজ করে প্রিন্সিপালের। বেইলি অ্যান্ড বেইলর হিসেবে কাজ করে। বেইলি এবং বেইলর হচ্ছে যে কোনো একটা জিনিস নেওয়ার পরে সেটা আবার সযত্নে ফেরত দেয়, তাকে বলা হয় বেইলর। আর বেইলি হচ্ছে যিনি কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানকে যে উপাদানটা দেয়, সেটাকে বলা হয় বেইলি। ট্রাস্টি ট্রাস্টি অ্যান্ড বেনিফিশিয়ারি। ট্রাস্টি অ্যান্ড বেনিফিশিয়ারি হচ্ছে অনেক সময় অনেক বেনিফিশিয়ারি আছে ব্যাংকে, বিভিন্ন অ্যাসেট ইত্যাদি দিয়ে সেটা প্রফিট জেনারেট করে লোক সমাজে বিভিন্ন জনকে ইউজের জন্য দিতে পারেন। এটাকে, এই অ্যাপ্লিকেশনসগুলি আসে ট্রাস্টি অ্যান্ড বেনিফিশিয়ারি থেকে। অব্লিগেশনস অফ এ ব্যাংকার, একটা ব্যাংকারের অব্লিগেশনস কি? অব্লিগেশনস হচ্ছে অনারিং চেক যদি সব ঠিকঠাক থাকে সেটা অনার করা। মেনটেন সিক্রেসি, এটা একটা অব্লিগেশনস। ফলোইং ম্যান্ডেটস, মানে কাস্টমার যদি কোনো ইনস্ট্রাকশন দেয় সেটা ফলো করা। কিপিং প্রপার রেকর্ডস রাখা। প্রোভাইডিং নোটিস বিফোর ক্লোজিং অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্লোজ করার আগে নোটিশ দেওয়া। ইউজিং কাস্টমার ডিপোজিট অ্যাজ ইন্টেন্ডেড, কাস্টমার ডিপোজিট বা কাস্টমারের অ্যাক্টিভিটিসগুলি কি হয়, বা কাস্টমারের কোন অ্যাক্টিভিটিস কোনভাবে রেসপন্স করতে হয়, সেটা প্রপার ওয়েতে জানানো হচ্ছে কাস্টমার ইন্টেনশন করা। আমাদের এইটা হচ্ছে ব্যাংকার কাস্টমারের অব্লিগেশনস, ব্যাংকারের এক্সপ্লেন দ্য অব্লিগেশনস অফ ব্যাংকার, ব্যাংকারের অব্লিগেশনস গুলি হচ্ছে মোটামুটি এরকম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা একজন বড়োয়ার সিলেকশন করব। এক্সপ্লেন দ্য কোয়ালিটি অফ এ গুড বড়োয়ার। একজন বড়োয়ার সিলেকশন করতে গেলে একজন বড়োয়ারের কোন কোন জিনিসকে আমরা দেখব, কনসিডার করব। প্রথমত ক্রেডিট ওর্থিনেসটা দেখব। ক্রেডিট ওর্থিনেসটা মানে হচ্ছে তার কত টাকা আছে, অথবা সে আহ, মানে বেসিকলি সে কেন এই লোনটা দরকার, এই লোনটা তার সত্যিকার অর্থে দরকার কিনা, এটা। বিল্ডিং এ সলিড ফাউন্ডেশন, কাস্টমার যে লোনটা নিতে চাচ্ছে সেটা কোন কাজে ব্যবহার করবে। মানি ম্যানেজমেন্ট স্কিল, কাস্টমারের মানি ম্যানেজমেন্ট স্কিলটা কেমন। ইন্টিগ্রিটি, কাস্টমারের স্বচ্ছতা কেমন। প্রুডেন্স, কাস্টমার কতখানি প্রুডেন্ট এবং জবাবদিহি করে। পারপাসফুল স্পেন্ডিং, কাস্টমার যে ফান্ডটা নিবে সেটা কি সত্যিকার অর্থে নিডি পারপাসে ব্যবহার করবে, না মানে মজা করা বা ফান টাইপের কাজে ব্যবহার করবে, এটা দেখে। বড়োয়ার অনলি বড় অনলি হোয়েন দেয়ার ইজ নিড, তার কি সত্যিকার অর্থে এই ফান্ডটা দরকার, এটা দেখবে। মেক পেমেন্ট অন টাইম, সে সত্যিকার অর্থে যথাসময়ে পেমেন্ট করে কিনা, এটা। এই সকল জিনিস হচ্ছে একজন বড়োয়ার সিলেকশন করার আগে দেখতে হবে, অর্থাৎ একজন গুড বড়োয়ারের কোয়ালিটি। এগুলি সোজা পয়েন্ট, সেজন্য আমি একটু হালকা করে আলোচনা করলাম। 4 নম্বরে হচ্ছে বড়োয়ার সিলেকশনের ক্ষেত্রে 3টা ওয়ার্ড জড়িত থাকে। একটা হচ্ছে 5C, 6C এবং 7C। এই সি গুলি কি? 5C হচ্ছে এই 5টা। কোন একটা বড়োয়ারের কন্ডিশনস, ক্যাপাসিটি, ক্যারেক্টার, ক্যাপিটাল এবং কোলেটারাল, 5টা জিনিস আমি জানি। কন্ডিশন হচ্ছে কাস্টমার যে কন্ডিশন নিয়ে আমার কাছ থেকে লোন নিচ্ছে সেই কন্ডিশন সে ফিল আপ করার কমিটমেন্ট রাখে কিনা, এটা। ক্যারেক্টারের মানে হচ্ছে কাস্টমারের ব্যবহার কেমন। কোলেটারাল মানে কাস্টমার লোনটা নেওয়ার জন্য আমার কাছে সিকিউরড সিকিউরড মানে অ্যাসেট হিসেবে কি রেখেছে। ক্যাপিটাল মানে হচ্ছে কাস্টমারের হাতে কতখানি ক্যাপিটাল আছে এই লোনটা বা এই বিজনেসটাকে মুভ করা। ক্যাপাসিটি হচ্ছে কাস্টমারের কোয়ালিফিকেশন, যোগ্যতা কেমন এই লোনটাকে ডিল করা। এই 5টা জিনিসকে একত্রে বলা হয় 5Cs। 5Cর পাশাপাশি অনেক জায়গায় 6C এরকম ওয়ার্ডিংও বলা হয়। 6C মানে 5C যে কয়টা আছে সেটার সাথে একটা নতুন করে অ্যাড করা হয়।
সেই সিটার নাম হচ্ছে ক্যাশ ফ্লো। অর্থাৎ এখানে যে 5C দেখছি আমি, 5Cর সাথে যদি ক্যাশ ফ্লোটা আমি অ্যাড করি তাহলে এটা 6C হয়ে যাবে। ক্যাশ ফ্লো মানে কি? ক্যাশ ফ্লো মানে আমার প্রতিষ্ঠানে প্রতিদিন বা প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কতটুকু ক্যাশ ঢুকে সেই হিসাবটা নেওয়াটা হচ্ছে, সেই হিসাবে জায়গাটাকে বলা হয় ক্যাশ ফ্লো। আবার অনেক জায়গায় 7Cও বলা হয়। 7C যখন বলবে তখন এই 6C পর্যন্ত, এই 6টা জিনিস বলার পরে আমি 7 নম্বর সিতে বলবো ক্রেডিট ওর্থিনেসটা অ্যানালাইসিস করা। অর্থাৎ সে যে লোনটা নিচ্ছে সেই ও লোনটা তার মানে সত্যিকার অর্থে ফিজিক্যালি ভাইভেল কিনা তার জন্য, ভিজিবল কিনা তার জন্য, এবং তার জন্য কম্পিটেন্ট কিনা, এইটা কনফার্ম করাটা হচ্ছে 7C ক্রেডিট ওর্থিনেস অ্যানালাইসিস এর প্রসেস। সো 5C 6C 7C যে কোনোটাই পরীক্ষায় আসলে যাতে আমি লিখতে পারি, একজন গুড বরোয়ার কিভাবে সিলেকশন করব সেটা যাতে আমি কম্পাইল করতে পারি, এবং ক্রেডিটকে কাস্টমার এবং বরোয়ারের রিলেশনশিপটা কি এবং সেটা কিভাবে কাজ করে সেটা দেখা, এবং প্রথম প্রশ্নে ফান্ডেড এবং নন ফান্ডেড ফ্যাসিলিটিস কি, তাদের মধ্যে পার্থক্য কি, ডেফিনেশন কি, এইটুকু হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। শীটটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করা আছে। আমরা নেক্সট ক্লাসে এগুলি ওই এমসিকিউ পার্ট বা সিঙ্গেল পার্ট পার্থক্য পার্টগুলি নিয়ে আরো মেটিকুলাসলি আলোচনা করব। আজকের ক্লাসে আমরা মোটামুটি ইন্ট্রোডাকশনটা কভার করার চেষ্টা করেছি। মোটামুটি একটা ফ্লোতে যাচ্ছি, বড়োয়ার সিলেকশন পর্যন্ত গিয়েছি, এরপরে বড়োয়ার লোন নিতে যাবে, লোন নিতে গেলে তার কোন ডকুমেন্টেশনের ইস্যু থাকবে, কি কি সিকিউরিটি রাখবে সেগুলি আসবে, লোন যদি সে রিপেমেন্ট প্রপার ওয়েতে করতে না পারে তাহলে কোন কোন ওয়েতে যেতে হবে, গ্র্যাজুয়ালি আমরা সেদিকে মুভ করব। ক্রেডিট অপারেশনে ভাইয়া মোটামুটি আমরা আজকে এখানে শেষ করব। আপনারা যতটুকু আমার পড়া হয়েছে, যতটুকু পড়া দিয়েছি আপনারা এতটুকু একটু কাভার অফ করে ফেলবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে এই কি চ্যাপ্টার ওয়াইজ আপনি রান করছেন না ওভারঅল রান করছেন? মানে ওভারঅল মানে ওভারঅল কি আপনি বেশ কিছু প্রশ্ন নিয়ে কি আলোচনা করছেন না মানে কোনো চ্যাপ্টার ওয়াইজ আগাচ্ছেন? আমরা চ্যাপ্টার ওয়াইজে আগাচ্ছি, কিন্তু চ্যাপ্টার ওয়াইজের এই অ্যাকোমোডেশনটা আমরা ওই মানে প্র্যাকটিক্যাল সিকোয়েন্সটাকে ধরে যাচ্ছি। ঠিক আছে, মানে আমরা প্র্যাকটিক্যাল সিকোয়েন্স ধরে যাচ্ছি, মানে ক্রেডিটটা আসলে একটা সাইকেল। হ্যাঁ, এই সাইকেলে আপনি একটার পরে অন্যটা যদি ঠিকঠাক করে না বুঝেন, না পড়েন, তাহলে আপনার জন্য গোলমাল হয়ে যাবে। যেমন তৃতীয় চ্যাপ্টার যদি আমি এখন পড়ি বা চতুর্থ চ্যাপ্টার, সেখানে লোন রিশিডিউলিং আছে। এখন লোন হুম, হুম। ক্লাসিফিকেশনটা না বুঝে আপনি জীবনেও লোন রিশিডিউল বুঝবেন না। আমি যদি এখন লোন চ্যাপ্টার নাম্বার 4 পড়াতে পারি প্রথমে লোন শিডিউল, তাহলে ওইটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। আমরা যেটা করছি চ্যাপ্টার নাম্বার 1 থেকে শুরু করছি, চ্যাপ্টার নাম্বার 1 এর পরবর্তী চ্যাপ্টারগুলিতে যে যে ক্লসটা, যে রিলেভেন্সি যেটার সাথে যেটা থাকে সেইভাবে আমরা যাব। অর্থাৎ আমরা যেমন প্ল্যান করছি, এই যে যে ছকটা এখানে দেখতে পাচ্ছি এটা কি, এটা তো চ্যাপ্টার ওয়ান এর না? এটা হ্যাঁ হ্যাঁ, এই যে সিএমএসএমই সি এটা এম। না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সিএমএসইবি আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসছি। অন্য জায়গা থেকে নিয়ে আসছি কেন? এটা ও আসলে আচ্ছা। ক্রেডিট ফ্যাসিলিটিস এর পার্ট, সেজন্য আমরা ক্রেডিট ফ্যাসিলিটিস এর এই অংশটুকুর সাথে এটা একসাথে কভার অফ করে ফেলবো। যেটা যেই পার্টের সাথে থাকে সেটাকে সেই পার্টের সাথে পড়লে আমাদের জন্য পড়ার মনে রাখতে সুবিধা হবে। এই জন্য আমরা পার্ট বাই টাইপ, ম্যাক্সিমাম আপনাদের সিকোয়েন্স অনুযায়ী যাবে, চ্যাপ্টার অনুযায়ী থাকবে, কারণ আমরা আসলে ওই আলাদা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করি নাই এখানে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে টোটাল ক্রেডিটের কোয়েশ্চেনগুলিকে একত্রে করেছি, ওই সকল চ্যাপ্টারকে একত্রে সেটা কভার করবে। আচ্ছা। এটা আপনাদের একটু মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। ওকে, আমরা তাহলে শেষ করবো আজকের এখানে, এই ক্লাসটা এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসটা আমাদের জিএফআই রেকর্ডিংটা শেষ করলে আপনারা জিএফআই তে জয়েন করে ফেলবেন। সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।